আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান প্রোগ্রাম MSS প্রথম পর্ব, কোর্স কোড 411915, কোর্সের নাম জননীতি বিশ্লেষণ, লেকচার নম্বর 4। লেকচারের শিরোনাম জননীতি প্রণয়নে আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর ভূমিকা। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.ju@gmail.com। আজকের যে শিরোনাম নীতি প্রণয়নে আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং দাতা গোষ্ঠীর ভূমিকা। তো আজকের এই শিরোনাম থেকে আপনারা আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও দাতা গোষ্ঠী সম্পর্কে বলতে পারবেন। জননীতি প্রণয়নে আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ভূমিকা বর্ণনা করতে পারবে। জননীতি প্রণয়নে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। আমরা একটা ডেস্ক দেখছি যে এখানে একজন ব্যক্তি কাজ করছে, তার চারপাশে বিভিন্ন ফাইল আছে, কাগজ আছে, ল্যাপটপ আছে। তো এইভাবে একটা ডেস্ক। এখানে আমলাতন্ত্রের কথা যে আমরা বলছি, যে ডেস্কের যে শাসন, সেই শাসনকেই বলা হয় আমলাতন্ত্র। তো এইখান থেকে আমরা আমলাতন্ত্র সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। আর আজকের যে বিশ্ব ব্যবস্থা বা রাষ্ট্রীয় যে কাঠামো, সরকারের কর্মের যে পরিধি, সেইখানে আমলাতন্ত্র ব্যতীত কোনো রাষ্ট্রই সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত গ্রন্থ এসেস ইন সোসিওলজিতে আমলাতন্ত্র সম্পর্কে বলেছেন। আমলাতন্ত্র ব্যতীত বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলো তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমলাতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। তো আমরা দেখি যে আমলাতন্ত্র কি, আমলাতন্ত্র কি, কিভাবে এর উৎপত্তি হয়েছে, এগুলো সম্পর্কে আমরা একটু প্রাথমিক ধারণা নেই। প্রথমে আমরা আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটি এসেছে ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ কার্টে। ব্যুরোক্রেসি আসছে ব্যুরো এবং কার্টে, দুটা বিভিন্ন ভাষার দুটো শব্দ, একটা ফরাসি ভাষার শব্দ আর একটা হলো গ্রিক ভাষার শব্দ। ব্যুরো শব্দের অর্থ টেবিল বা দপ্তর, যেটা আমরা একটু আগে দেখলাম যে একজন ব্যক্তি তার দপ্তরে বসে আছেন এবং বিভিন্ন কাজ করছেন। উনি ল্যাপটপে কাজ করছেন, উনি ফাইল ওয়ার্ক করছেন। এবং কার্টেন শব্দের অর্থ শাসন ব্যবস্থা। উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হচ্ছে টেবিল বা দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা। তো এইখানে যে শাসন ব্যবস্থার একটা দিক আমরা আলোচনা করছি, বা সেটা হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসিকে বলা হয় টেবিলের
শাসন, সেইখানে যে কিভাবে তারা কাজ করছে, আমলাতন্ত্র কিভাবে কাজ করছে, সেগুলো আমরা দেখছি। যদি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব যে আমাদের রাষ্ট্র ক্ষমতা বা সরকারের সর্বোচ্চ স্তরে আছে রাজনীতিকরা। এই পলিসি মেকিং বা রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ড কিন্তু পরিচালিত করছে রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু আমরা যদি দেখি যে আমলাতন্ত্র, আমাদের দেশের যে আমলাতন্ত্র, তারা কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে সহযোগিতা করছে এবং আমলাতন্ত্র চলমান একটা প্রক্রিয়া। রাজনৈতিক নেতৃত্বে নির্বাচন হচ্ছে, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক সরকারের পরিবর্তন হয়, কিন্তু আমলাতন্ত্রের পরিবর্তন হচ্ছে না, যার কারণে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে যারা কাজ করছে তারা দক্ষতা অর্জন করছে এবং সেই দক্ষতা পরবর্তীতে কাজে লাগছে। এই এত কিছুর আলোচনার পরে যে আমলাতন্ত্রটা কি, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে আমলাতন্ত্র, আমরা বলছি যে প্রশাসনের, আসলে সরকারের যে রাজনৈতিক স্তরের নিচে যাদের অবস্থান, সেটাই হলো আমলাতন্ত্র বা আমলাদের অবস্থান। আমলাতন্ত্র হবে স্থায়ী এবং বেতনভুক্ত একদল দক্ষ অভিজ্ঞ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, যারা সাংগঠনিক নীতির ভিত্তিতে ও নিরপেক্ষভাবে রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন করে। তো আমলাতন্ত্রের আরেকটা দিক হচ্ছে বেতনভুক্ত হতে হবে এবং তাদের প্রমোশন থাকতে হবে, পদসোপান নীতি যেটা হচ্ছে আমলাতন্ত্রে পদসোপান থাকতে হবে, বেতনভুক্ত থাকতে হবে এবং এখানে একটা স্থায়িত্ব আছে। যেমন রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকটা দেশে আমরা যদি দেখি, আমাদের দেশে 5 বছর, ইউএসএ তে 4 বছর, তো এইভাবে যে চেঞ্জ হচ্ছে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের চেঞ্জ হচ্ছে, কিন্তু আমলাতন্ত্রকে বলা হচ্ছে স্থায়ী এবং বেতনভুক্ত। তো এতক্ষণের আলোচনায় আমরা এটা বুঝতে পেরেছি যে আমলাতন্ত্র কি এবং শাসন ব্যবস্থায় এবং সরকারে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আজকে আমরা দেখব যে জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের কি ধরনের ভূমিকা পালন করে, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করি। জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা: আইন ও নীতি কার্যকর করা। এখানে আমরা বলছি যে সরকারের সর্বোচ্চ স্তরে থাকে সর্বোচ্চ নির্বাহী হলো রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি তৈরি হয় এবং সেই পলিসি তৈরির ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন আইন নীতি কার্যকর করা আমলাতন্ত্রের অন্যতম কাজ। সরকার যে সমস্ত আইন করছে এবং নীতি প্রণয়ন করছে, সেই নীতিসমূহ বাস্তবায়ন করা এবং আইনকে কার্যকর করা, আমলাতন্ত্র এই কাজগুলো করে থাকে। আইনসভা বিভিন্ন আইন তৈরি করছে, সেই আইনগুলো মাঠ প্রশাসনে যে আছে বা সচিবালয়ে যে আমলারা আছে তাদের মাধ্যমে বাস্তবায়িত হয়, যার জন্য আমলাতন্ত্রের অন্যতম কাজই হলো আইন এবং নীতি বাস্তবায়ন করা। নীতি প্রণয়ন ও প্রয়োগ করা। কোন নীতি প্রণয়ন এবং প্রয়োগ করা আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। নীতি প্রণয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে রাজনৈতিক নেতৃত্ব অল্প সময়ের জন্য আসে, কিন্তু আমলারা দীর্ঘদিন যাবত কাজ করার কারণে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দ্বারা তারা আইন প্রণয়নে বা নীতি প্রণয়নে এবং প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আইনসভা আইন প্রণয়ন করছে, সেইখানে কি ধরনের আইন হবে, তার যে ড্রাফট, আইনের যে ড্রাফট, সেগুলো তৈরি করছে
আমলারা বা আমলাতন্ত্রের যারা কর্মরত আছে তারা। রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র ধরেন, আমরা যদি এখন উদাহরণ দিয়ে বলি যে পরিবেশ আইন, পরিবেশ রক্ষার জন্য বা পরিবেশকে কেন্দ্র করে একটা আইন প্রণয়ন করবে বা নীতি প্রণয়ন করবে, তখন রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে পরিবেশকে কেন্দ্র করে একটি নীতি প্রণয়ন হবে। এই নীতি প্রণয়নের যাবতীয় কর্মকাণ্ড করে থাকে আমলারা, যে ওইখানে প্রবলেম কি কি আছে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করা, নীতি কিভাবে কার্যকর হবে, নীতি বাস্তবায়ন অর্থ কোথা থেকে আসবে, কারিগরি ব্যাপারগুলো আসবে, তারপরে নীতি কার্যকরের ফলে কি ধরনের সুবিধা অর্জিত হবে, জনগণ কতটুকু সুবিধা পাবে, এই সব কিছু আমলাতন্ত্র তখন এই সব কিছু বিবেচনা করে আমলাতন্ত্র নীতি প্রণয়ন করে এবং প্রয়োগ করে থাকে। তথ্য প্রদান, আমরা যদি খেয়াল করি দেখবেন যে আমাদের পার্লামেন্টের কথাই ধরেন, যখন আমাদের পার্লামেন্টে মন্ত্রীদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয়, পার্লামেন্ট সদস্যরা প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর মন্ত্রীরা দিয়ে থাকে। যে পার্লামেন্টারি জবাবদিহিতা নিশ্চিত করা জায়গা, তো এইখানে বিভিন্ন তথ্য সরবরাহ করছে কে? মন্ত্রীকে। কোন পার্লামেন্ট সদস্য যখন কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের আলোকে যে উত্তর তৈরি হয়, সেই উত্তরটা তৈরি করছে আমলাতন্ত্র। তাদের কাছে প্রচুর তথ্য থাকে, সেই তথ্য দেখে তারা তথ্য প্রদান করছে, সেই তথ্য মন্ত্রীদের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে জনগণের কাছে আসছে। তো এই তথ্য প্রদান করার মাধ্যমে তারা নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীতির খসড়া প্রণয়ন, জননীতির কোনো একটা অংশের খসড়া, কোন একটা জননীতি প্রণীত হবে, সেই জননীতি প্রণয়নের যে খসড়া, সেই খসড়াটা তৈরি করে আমলাতন্ত্র। রাজনৈতিক নেতৃত্ব হয়তো সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমাদের যে নির্বাহী বা মন্ত্রী পরিষদ আছে, মন্ত্রী পরিষদ হয়তো সিদ্ধান্ত নিচ্ছে যে পরিবেশ নীতি তৈরি করবে। তো পরিবেশ নীতি তৈরি করে তাতে কি কি থাকবে, তার কম্পোনেন্ট গুলো কি, সেইগুলো হয়তো আলোচিত হয়েছে, আলোচিত হয় এবং তার ভিত্তিতে আমলাতন্ত্র সেই নীতির খসড়া তৈরি করছে। প্রথমে তার ওই নীতি তৈরির জন্য যে উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, কি এই নীতি প্রণয়নের কারণে, নীতি বাস্তবায়নের ফলে কোন ধরনের গোল অর্জিত হবে, সেইগুলো ফাইন্ড আউট হচ্ছে করে এবং সেই গোলগুলো অর্জনের জন্য কিভাবে অর্জিত হবে এবং নীতি যে টোটাল একটা নীতি, সেই নীতিটা খসড়া প্রণয়ন করে আমলাতন্ত্র। পরামর্শ দেয়, আমলারা স্থায়ী এবং দীর্ঘদিন যাবৎ একই ধরনের কাজ করার ফলে তাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জিত হয়, দক্ষ হয়ে ওঠে। এই দক্ষ আমলারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দান করে থাকে। রাজনৈতিক নেতৃত্ব আমলাদের পরামর্শ শুনে অনেক কর্মকাণ্ড পরিচালনা করে। যখন কোন নীতি প্রণয়ন করতে যাবে, সেই নীতির অতীতে এরকম হয়েছে কিনা বা এই ধরনের কাছাকাছি কোনো ঘটনা বা নীতি আছে কিনা, সেইগুলো বিবেচনায় আমরা বিভিন্ন ধরনের পরামর্শ রাজনৈতিক নেতৃত্বকে দেন এবং সেই আলোকে নীতি প্রণীত হয়। যার কারণে নীতি প্রণয়নে আমাদের পরামর্শ দানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন চুক্তি ও সন্ধি স্থাপন, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে চুক্তি বা সন্ধি করে থাকে।
এই চুক্তি এবং সন্ধির ক্ষেত্রে দেখবেন যে আমরা সিগনেচার করছি। তো এইখানে দীর্ঘদিন যাবৎ কাজ করার কারণে বিশ্ব বা আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি বা আন্তর্জাতিক সম্পর্কের আলোকে আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি যে কি ধরনের চুক্তি হবে, চুক্তির বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার সবকিছু তারা করে। তো ওইসব চুক্তির আলোকে যখন কোনো জননীতি প্রণয়ন হবে তখন ওই চুক্তির আলোকে আমরা সেই সমস্ত ঘটনা ব্যাখ্যা করে এবং রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করে। অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা, নীতি বাস্তবায়ন হবে, একটা নীতি প্রণীত হবে, সেই নীতি বাস্তবায়ন হবে, সেই নীতির লক্ষ্য কি, সেই নীতি কতটুকু জনকল্যাণ বয়ে নিয়ে আসবে তার একটা বড় বিষয় বিবেচনা করে নীতি প্রণয়ন করা হয়। তো অভ্যন্তরীণ নীতি বাস্তবায়ন হয় কার দ্বারা? যে অভ্যন্তরীণ প্রশাসন আছে, সরকার কোন নীতি বাস্তবায়ন করবে, সেই নীতি বাস্তবায়ন হবে কোথায়? বাস্তবায়ন করবে রাজনৈতিক স্তরে। পরবর্তী স্তর যে প্রশাসনিক স্তর, সেই সচিবালয়, আমাদের দেশের সচিবালয়, তারপরে তার যে মাঠ পর্যায়ে অধীনস্থ অফিসগুলো আছে, অধিদপ্তর, পরিদপ্তর, তারপরে আছে মাঠ প্রশাসন। তো এই সমস্ত জায়গায় মাধ্যমে নীতি পরিচালিত হয় এবং নীতি বাস্তবায়িত হয়। এই অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করে আমলারা, যার কারণে আমলাতন্ত্র যে কোনো ধরনের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করা, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কর্মকাণ্ড করতে হচ্ছে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের প্রেসার গ্রুপ ক্রিয়াশীল, এক পক্ষ আরেক পক্ষের মধ্যে বলছে। এই ধরনের প্রেসার গ্রুপে বিভিন্ন ধরনের প্রেসার গ্রুপের কাছ থেকে তথ্য নিচ্ছে, সেই তথ্য নিয়ে পরস্পর বিরোধী তথ্যকে তারা সমন্বয় সাধন করছে। এই সমন্বয় সাধনের কাজটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটি করে থাকে আমলাতন্ত্র। আমরা যদি মনে করেন যে এই পরিবহন ব্যবস্থা নিয়েও কথা বলি, আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন যে পরিবহন মালিকরা একরকম বলছে, শ্রমিকরা একরকম বলছে, যারা পরিবহনের ইউজার বা জনগণ আমরা যারা একরকম বলছি। এই যে সব পক্ষের যে দাবি দাওয়া গুলো আছে, সেই দাবি দাওয়া গুলো একত্রিত করে আমরারা, এবং আমরা একত্রিত করে সেই সমস্ত দাবি দেওয়ার একটা সমন্বয় তৈরি করে। যার কারণে এখন যদি পরিবহনকে কেন্দ্র করে যদি একটা নীতি প্রণয়ন হয়, সেই নীতিতে যে তার যে স্টেক হোল্ডার গুলো বিভিন্ন ধরনের শ্রমিক, মালিক, শ্রমিক, ব্যবহারকারী, জনগণ, সবার চাহিদা আলাদা। যে মালিকরা চাবে যে ভাড়া বেশি হোক, আমরা চাবো ভাড়া কম হোক। এই যে বিভিন্ন দাবি দেওয়া মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ঘটনাগুলো আমরা সব দাবি এক জায়গায় করছে এবং সব দাবি সমন্বয় করে তারা একটা নীতি প্রণয়ন করছে। যার কারণে এই মধ্যস্থতাকারী হিসাবে আমলাতন্ত্র নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারাবাহিকতা রক্ষা, যে সরকার পরিচালিত রাজনৈতিক নেতৃত্বের দ্বারা, রাজনৈতিক নেতৃত্ব একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করছে। এই ধারাবাহিকতা ভাবে আমলাতন্ত্র কিন্তু সেখানে স্থায়ীভাবে অবস্থান করছে। তো আমলাতন্ত্রের মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা হয়। হয়তো আজকে একটা রাজনৈতিক সরকার কোন নীতি প্রণয়ন করছে, সেই নীতি ধারাবাহিকভাবে চলমান রাখবে আমলাতন্ত্র। কারণ আজকের এই রাজনৈতিক নেতৃত্ব কালকে না থাকতে পারে, তখন আমলাতন্ত্র এই নীতিকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে। তো এই ধারাবাহিকতা রক্ষার জন্য, কোন পলিসির ধারাবাহিকতা রক্ষার জন্য বা রক্ষার ক্ষেত্রে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এগুলো ছিল জনপ্রশাসনে বা জননীতি প্রণয়নে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা এর পরে আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। তো প্রেসার গ্রুপ,
প্রথমে দেখা যাক প্রেসার গ্রুপ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ। তো এইখানে প্রেসার গ্রুপ আর রাজনৈতিক দলের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রেসার গ্রুপ সবসময় সংঘবদ্ধ থাকে না। কিছু প্রেসার গ্রুপ আছে প্রাতিষ্ঠানিক, কিছু প্রেসার গ্রুপ আছে সংঘমূলক, কিছু প্রেসার গ্রুপ আছে অসংঘমূলক, কিছু হচ্ছে হঠাৎ করে আবির্ভূত হয়। তো প্রাতিষ্ঠানিক প্রেসার গ্রুপ আমরা বলতে পারি, আমলাতন্ত্র বলতে পারি প্রাতিষ্ঠানিক হিসেবে। আমলাতন্ত্র কিন্তু তাদের স্বার্থে বিভিন্ন সময় সরকারকে প্রেসার ক্রিয়েট করে থাকে তাদের নিজেদের পক্ষে আনার জন্য। আবার সংঘ, বিভিন্ন সংঘ, আমরা যে সংঘমূলক প্রেসার গ্রুপের কথা বলছি, যেমন বণিক সমিতি, শ্রমিক সমিতি, এইগুলো কিন্তু সংঘমূলক। তারা একটা সংঘের মাধ্যমে একতাবদ্ধ হয় এবং কোনো দাবি দেওয়ার পক্ষে সরকারকে বাধ্য করার ক্ষেত্রে তারা তখন সংঘ বা সাংগঠনিক ভাবে ভূমিকা রাখে। এরা মোটামুটি একটা সংঘের মাধ্যমে সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অগ্রসর হয়। আরেকটা হচ্ছে অসংঘমূলক, এখানে কোনো সংঘ নাই। হঠাৎ করে মনে করেন যে কোনো ঘটনা ঘটে গেছে, কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে এখানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট মানুষ একত্রিত হয় এবং তাদের দাবিগুলো সরকারের কাছে পেশ করে। এই ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আমরা বলি অসংঘমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ। আর আছে তাৎক্ষণিক প্রেসার গ্রুপ। এরা বিভিন্ন সময় হঠাৎ করেই কোনো একটা বিষয় নিয়ে বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে। এই যে ছাত্র বা শ্রমিকরা, এরা হঠাৎ করে কিন্তু কোনো ঘটনা ঘটে গেছে, তো এটা নিয়ে বিভিন্ন সময় সরকারকে প্রেসার ক্রিয়েট করছে এবং তাদের মতন করে দাবি দেওয়া পেশ করছে। ধরেন যে আমরা কিছুদিন আগে দেখলাম যে ঢাকাতে একটা বাস অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গেল। তখন কি সব ছাত্ররা একসঙ্গে রাস্তায় নেমে আসলো এবং সরকারকে সেই অনুযায়ী নীতি প্রণয়ন বা আইন প্রণয়ন করতে বাধ্য করছে। তো এই ধরনের প্রেসার গ্রুপ তৈরি হয়। তো প্রেসার গ্রুপ কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো প্রাথমিকভাবে স্বার্থের বন্ধনে আবদ্ধ জনসমষ্টি যা রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করে। প্রাথমিকভাবে স্বার্থ, যাদের স্বার্থ আছে তারাই একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে এবং একটা বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক ব্যক্তি সমষ্টি যার সদস্যরা নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকে। কোনো ধরেন যে এখন ওই যে আমরা বললাম যে শ্রমিক সংগঠন, আমাদের দেশের শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে একটা সংঘের মাধ্যমে এবং লক্ষ্য অর্জনের জন্য সবসময় তারা সচেষ্ট থাকে এবং সরকারকে সেই তাদের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন ধরনের পলিসি বা আইন প্রণয়নে প্রেসার দিয়ে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করে না। এদের যেমন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। রাজনৈতিক দলের কর্মকাণ্ড হচ্ছে ভোটারকে প্রভাবিত করে তার নিজের পক্ষে নিয়ে আসা এবং নির্বাচনে ভোটার বা নির্বাচক মন্ডলীর সমর্থন আদায় করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর এই ধরনের কোনো ইচ্ছা থাকে না। তারা সবসময় সরকারে যে থাকবে, সরকারকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে তাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক প্রতিষ্ঠান নয় বা নির্বাচনের প্রার্থীও দেয় না। তারা বিশেষ স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং তাদের কর্মসূচির মাধ্যমে জননীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। নির্বাচনের ব্যাপারে তাদের কোনো ই নাই এবং যখন প্রয়োজন তখন তাদের স্বার্থ অনুযায়ী বা সরকার যখন কোনো পলিসি নিচ্ছে সেই পলিসিতে তাদের স্বার্থ কতটুকু বাস্তবায়িত হবে বা তাদের স্বার্থ কতটুকু সংরক্ষিত আছে সেইটা নিয়েই তারা সরকারের সঙ্গে দিন ব্যবহার করে। এইটা ছিল
যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জননীতি প্রণয়নে কি ধরনের ভূমিকা পালন করে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জননীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। তথ্য প্রদান, মানে যখন কোনো বিষয়ে নীতি প্রণীত হচ্ছে বা পাবলিক পলিসি হচ্ছে, সেইখানে স্বার্থ সংশ্লিষ্ট চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে, যে এটা না ওটা, কোনটা করলে ভালো হবে, এইভাবে তারা তাদের পক্ষে তথ্য প্রদান করে তাদের পক্ষে জননীতি প্রণয়নে সরকারকে উদ্বুদ্ধ করে। স্বার্থের সমন্বয় সাধন, সরকার জননীতি প্রণয়ন করে জনকল্যাণের সর্বোচ্চ স্বার্থ বাস্তবায়নের উদ্দেশ্যে। জননীতি বাস্তবায়ন করতে বা প্রণয়ন করলে কি ধরনের স্বার্থ বিঘ্নিত হচ্ছে সেটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চিহ্নিত করে এবং চিহ্নিত করার পরে সেই স্বার্থের আলোকে তারা জননীতি প্রণয়ন করার জন্য সরকারের উপর যে প্রেশার দেয় এবং সেই সমস্ত তাদের দাবি দেওয়ার যে সমন্বয় এবং সরকারের যে সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে চাপ সৃষ্টিকারী কোনো গোষ্ঠীর যে স্বার্থ আছে সেই স্বার্থের সঙ্গে সমন্বয় করে নতুন করে জননীতি প্রণয়ন করে। স্বার্থের উপস্থাপন, যারা স্বার্থবাদী গোষ্ঠী বা চাপ সৃষ্টি করছে তারা তো দেশেরই জনগণ, তারা বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় তারা ভূমিকা পালন করে। আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য যে যখনই কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে সেই সরকার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে কোনো জননীতি প্রণয়ন করতে পারে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের যে সমস্ত স্বার্থ আছে সেই সমস্ত স্বার্থ জনগণের নির্বাচিত প্রতিনিধি বা সরকারের কাছে উপস্থাপন করে, তখন সরকার সেই স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ নিয়ে এবং স্বার্থের সমন্বয় ঘটিয়ে জননীতি প্রণয়ন করে, যার কারণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জননীতি প্রণয়নে এভাবে স্বার্থের উপস্থাপন, নিজেদের স্বার্থের উপস্থাপনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের দোষ ত্রুটি দূর করা, সরকারের কর্মকাণ্ডের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে, তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো সমাজের কাছে, মানুষের কাছে তুলে ধরে সরকার সেই দোষ ত্রুটি দূর করার জন্য কাজ করে। এখন কোনো ব্যাপারে জননীতি প্রণীত হচ্ছে, সেই ব্যাপারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যদি স্বার্থের বিঘ্ন ঘটে, তখন সেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকার যেহেতু বা সরকার জননীতি প্রণয়নের ফলে জনগণের কি কল্যাণ কতটুকু হবে, অকল্যাণ কতটুকু হবে, এইগুলো বের করে এবং বের করে সরকারের উপর প্রেশার সৃষ্টি করে এবং সরকার তখন নিজেদের দোষ ত্রুটি দূর করার জন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উপস্থাপিত মতে বিভিন্ন সময় জননীতি প্রণয়ন করে থাকে। লবিং, আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় লবিং একটি প্রচলিত শব্দ। বিভিন্ন দেশে লবিং আছে। আমাদের দেশ যেমন আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে লবিং করে। আমরা যদি দেখি যে আমাদের দেশের যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিসের জন্য বিভিন্ন সময় অন্য দেশের সঙ্গে লবিং করে থাকে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও বিভিন্নভাবে সরকারের উচ্চ পর্যায়ে লবিং করে।
লবিং এর মাধ্যমে তাদের যে স্বার্থ আছে সেই স্বার্থ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লবিং এর মাধ্যমে এটা তাদের স্বার্থের অনুকূলে সরকারকে জননীতি প্রণয়নে বাধ্য করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যখন সরকারের উচ্চ পর্যায়ে বা সরকারের বিভিন্ন স্তরে লবিং করে, সেটা কিন্তু জনগণ বুঝতে পারে না পারার কারণে তারা সরকারকে বিভিন্নভাবে তাদের স্বার্থের অনুকূলে বোঝায় এবং সেই অনুসারে জননীতি প্রণয়নকে উদ্বুদ্ধ করে। জনসংযোগ, স্বার্থের যখন ব্যাঘাত ঘটে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যখন জনসংযোগ সৃষ্টি করে বা জনসংযোগ শুরু করে, জনসংযোগের মাধ্যমে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দেওয়ার পক্ষে জনমত তৈরি করে বা তৈরির চেষ্টা করে। তখন সরকার এই জনসংযোগ বা জনমতের কারণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে দাবি দাওয়াগুলো থাকে সেই দাবি দাওয়াগুলোর আলোকে জননীতি প্রণয়ন করে। তো এইভাবে জনসংযোগের মাধ্যমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জননীতি প্রণয়নে ভূমিকা পালন করে। প্রতিনিধিত্ব, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রতিনিধি বিভিন্ন জায়গায় আছে, সরকারে আছে, আইনসভায় আছে, আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রতিনিধিরা আছে। তো এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের স্বার্থের অনুকূলে জননীতি প্রণয়নের জন্য বিভিন্ন সময় প্রতিনিধি প্রেরণ করে এবং প্রতিনিধির মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে যদি জননীতি প্রণয়ন হয় তাহলে সবার জন্য মঙ্গল হবে। তো প্রতিনিধি প্রেরণের মাধ্যমে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী জননীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মবিরতি, কর্মবিরতি মাধ্যমে জননীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ধরেন সাংবাদিক যে সংঘ আছে, সাংবাদিকদের যে প্রেস ক্লাব আছে, এইখানে তাদের স্বার্থের অনুকূলে কোনো জননীতি প্রণয়ন করার জন্য তারা কর্মবিরতি করতে পারে। এখানে কর্মবিরতি করলে কি হবে? সরকারের বিভিন্ন খবরাখবর প্রচার পাবে না, একটা জনবিশৃঙ্খলার সৃষ্টি হবে। তখন তারা যখন সরকারকে বিভিন্ন ভাবে তারা যখন তাদের স্বার্থের অনুকূলে জননীতি প্রণয়ন করাতে পারে না, তখন তারা কর্মবিরতি বেছে নেয়। এরকম আমলাতন্ত্র অনেক সময় কর্মবিরতির মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে জননীতি তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে। এগুলো ছিল জননীতি প্রণয়নে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। এরপরে আমরা আলোচনা করব জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠীর ভূমিকা। তো এইখানে আমরা দেখছি বিভিন্ন দাতা গোষ্ঠী, এখানে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএসএইড, এডিবি, ইউএনডিপি, তারপরে ইউকে এইড, সিডা, জিগ, ইউরোপিয়ান ব্যাংক, তো ইউনিসেফ, আইডিবি, এগুলো হলো ইউরোপিয়ান কমিশন, এগুলো হচ্ছে বিভিন্ন দাতা গোষ্ঠী, বা এখন আমরা দাতা গোষ্ঠীকে উন্নয়ন সহযোগী হিসাবে বর্ণনা করি। এই সমস্ত দাতা গোষ্ঠী বিভিন্নভাবে একটি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা পালন করে। দাতা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা ছাড়া অনেক দেশই চলতে পারে না। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো দাতা গোষ্ঠীর যে কোনো জননীতি প্রণয়নে বা যে কোনো কর্মসূচি বাস্তবায়নে দাতা গোষ্ঠীর উপর অতপ্রতভাবে নির্ভরশীল। তো প্রত্যেকটা দেশই দাতা গোষ্ঠীর জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠীর কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ভূমিকা রাখে। তো এই দাতা গোষ্ঠী কি?
সাধারণভাবে দাতা গোষ্ঠী এমন সংস্থা যা স্বেচ্ছায় দান করে, যেগুলো স্বেচ্ছায় দান করছে সেগুলোই হচ্ছে দাতা গোষ্ঠী। ধরেন আমরা অনেক সময় দেখি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, স্বেচ্ছায় কাউকে ব্লাড দিচ্ছেন, এই যে দাতা এবং একজন গ্রহণ করছে, স্বেচ্ছায় দিয়ে আসে, স্বেচ্ছায় দান করাকে দাতা বলা হয়। দাতা গোষ্ঠী হলো এমন সংস্থা যা তার প্রয়োজন অনুসারে কোনো সংস্থা বা দেশকে বিশেষ কিছু, বিশেষত অর্থ প্রদান করে থাকে। দেখেন, প্রয়োজন অনুসারে কোনো সংস্থার প্রয়োজন অথবা কোনো দেশের প্রয়োজন, উভয়ের যখন প্রয়োজন হয় তখন বিভিন্ন কিছু সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে অর্থ সহায়তাকে আমরা দাতা গোষ্ঠী করে থাকি। আন্তর্জাতিক দাতা গোষ্ঠী হলো এমন সব সংস্থা বা দেশ যারা নিজেদের অথবা অন্য কোনো সংস্থা বা রাষ্ট্রের প্রয়োজন অনুসারে বিভিন্ন শর্তের মাধ্যমে কোনো সংস্থা বা রাষ্ট্রকে অর্থসহ বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করে থাকে। এখানে দাতা গোষ্ঠী নিজেদের কোনো সংস্থা হতে পারে, কোনো দেশও হতে পারে, যা নিজেদের প্রয়োজন অনুসারে অন্য কোনো সংস্থা বা রাষ্ট্রকে তার প্রয়োজন অনুসারে বিভিন্ন শর্তের মাধ্যমে, এবং জিনিসগুলো খেয়াল করবেন, শর্ত থাকবে এবং শর্তের মাধ্যমে এক সংস্থা অপর সংস্থাকে বা এক রাষ্ট্র অপর রাষ্ট্রকে বা কোনো সংস্থা কোনো রাষ্ট্রকে অর্থসহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। এটাই হলো দাতা গোষ্ঠী। জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠীর ভূমিকা। তো কোন দেশ, আজকে আমরা বলছি যে দাতা গোষ্ঠীকে বলছি যে উন্নয়ন সহযোগী, তো এই যে দেশগুলো আছে, এই দেশগুলো বিভিন্ন দেশের মুখাপেক্ষি হচ্ছে বা বিভিন্ন সংস্থার মুখাপেক্ষি হয়, এবং এই সংস্থাগুলো বিভিন্ন সময় বিভিন্ন শর্তের আলোকে, আমরা বলছি যে শর্ত থাকে, শর্তের মাধ্যমে যে ধরনের সাহায্য সহযোগিতা করছে, তো এই সমস্ত সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কোনো দেশ জননীতি প্রণয়ন করতে গেলে সেখানে দাতা সংশ্লিষ্ট দাতা গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরামর্শ প্রদান, যেহেতু আপনার দাতা গোষ্ঠীর কাছ থেকে কোনো অর্থ বা কারিগরি সহায়তা নিবে, সেহেতু কোনো জননীতি প্রণয়নের ক্ষেত্রে দাতা গোষ্ঠী গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে ওই জননীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার। এখন আমরা যদি এই যে আমাদের পরিবেশের কথা বলছি, যে পরিবেশ সংক্রান্ত কোনো জননীতি প্রণয়ন করছে সরকার, সেইখানে আমাদের দেশের যে অবস্থা, সেইখানে আমাদের কিন্তু ফান্ডের অভাব, বিভিন্ন কারিগরি অভাব। তো এই সমস্ত ক্ষেত্রে কি হবে, সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা প্রভাব বিস্তার করে যে জননীতিটা কি রকম হবে, কিভাবে হবে, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। বিশেষজ্ঞদের অংশগ্রহণ, যেহেতু কোনো দাতা গোষ্ঠী কোনো জননীতি প্রণয়নে আর্থিক বা কারিগরি সহায়তা প্রদান করবে, সেই হেতু বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে ওই জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাপ সৃষ্টি করা, দাতা গোষ্ঠী বিভিন্নভাবে জননীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে। দিক নির্দেশনা, দাতা গোষ্ঠীর সাহায্য সহযোগিতার কারণে দাতা গোষ্ঠী বিভিন্ন সময় কোনো জননীতি প্রণয়নে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে, এবং যে দেশ দাতা গোষ্ঠীর কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করছে, সেই দেশ জননীতি প্রণয়নে তাদের দিক নির্দেশনা মেনে চলতে বাধ্য থাকে। তো আমরা যদি দেখি আমাদের বিভিন্ন ধরনের আর্থিক খাতে দাতা গোষ্ঠীগুলো সহযোগী হচ্ছে, এবং আমাদের ব্যাংক আর্থিক খাতগুলোতে বিশ্ব ব্যাংক অনেক দিক নির্দেশনা দিচ্ছে, এবং সেই দিক নির্দেশনা অনুসারে কিন্তু অনেক দিক নির্দেশনা আমাদের মেনে চলতে হচ্ছে। আর্থিক সহায়তা প্রদান, জননীতি প্রণয়নের বাস্তবায়ন করতে গেলে তাকে টাকার দরকার, অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন দাতা গোষ্ঠী বিভিন্ন শর্তের মাধ্যমে ওই জননীতি প্রণয়নে বা বাস্তবায়নে অর্থ প্রদান করে থাকে। কারিগরি সহায়তা, জননীতি প্রণয়নের যে কারিগরি সহায়তা বা জননীতি বাস্তবায়নের ক্ষেত্রে যে কারিগরি সহায়তা, দাতা গোষ্ঠী
তাদের কারিগরি সহায়তার মাধ্যমে সরকারের জননীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন গোষ্ঠীর সমন্বয় সাধন, এটা আমরা আগেও আলোচনা করছি যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিভিন্ন আমলাতন্ত্র গোষ্ঠী, বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর স্বার্থগুলোকে সমন্বয় করে অনেক সময় দাতা গোষ্ঠীও সমন্বয় সাধনের মাধ্যমে জননীতি প্রণয়নে সাহায্য সহযোগিতা করে। স্বার্থ সংরক্ষণ, সবাই সবার স্বার্থ সংরক্ষণ করে। দাতা গোষ্ঠী তার স্বার্থের বাইরে কোনো কিছু বা কোনো ধরনের সহায়তা করবে না। তার স্বার্থ সংরক্ষণ না করলে সেই জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠী কারিগরি বা আর্থিক কোনো সাহায্য সহযোগিতা করে না। তো স্বার্থ সংরক্ষণের মাধ্যমে জননীতি প্রণয়নে দাতা গোষ্ঠী ভূমিকা পালন করে। এগুলো ছিল আজকে আমাদের আলোচনা। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। এই যে জননীতি প্রণয়নের আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং দাতা গোষ্ঠীর যে ভূমিকা, এই সম্পর্কে আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস salam.ju@gmail.com। অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার এই ক্লাসটা দেখা এবং শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেই আশা রেখে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।